বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রাশেদ, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৈশ্বিক মহামারী করোনার কারণে আমাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে উদ্যোগ গ্রহণ করেছে, আমি তাকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসভুক্ত মাস্টার্স প্রিলিমিনারি কোর্সের ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল পলিটিক্স বা আন্তর্জাতিক রাজনীতি পরিচিতি কোর্সের IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ICJ এবং WTO নিয়ে আপনাদের সাথে আলোচনায় যুক্ত হচ্ছে। আশা করি আপনারাও আমার সাথে থাকবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই দেখে নেই আজকে আমরা কি কি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি, অর্থাৎ আমাদের আলোচ্য সূচি। আজকে আমাদের আলোচ্য সূচিতে রয়েছে বিশ্ব ব্যাংক, বিশ্ব ব্যাংকের লক্ষ্য উদ্দেশ্য, বিশ্ব ব্যাংকের কার্যাবলী, আন্তর্জাতিক অর্থ তহবিল, আন্তর্জাতিক অর্থ তহবিলের লক্ষ্য ও উদ্দেশ্য, আন্তর্জাতিক অর্থ তহবিলের কার্যাবলী, আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত, বিশ্ব বাণিজ্য সংস্থা, বিশ্ব বাণিজ্য সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য এবং বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যাবলী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থাকে পুনর্গঠনের লক্ষ্যে যে কয়েকটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল, তার মধ্যে বিশ্ব ব্যাংক অন্যতম। বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1945 সালে উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ঋণ ও অনুদান প্রদান এবং দারিদ্র্য বিমোচন বিশ্ব ব্যাংকের প্রধান উদ্দেশ্য। পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক, যাকে আমরা বলি ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এই IBRD সংক্ষেপে আমরা যাকে বিশ্ব ব্যাংক বলে থাকি। তবে 1989 সাল থেকে বিশ্ব ব্যাংক বিনিয়োগ, আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করা ও পুঁজি বিনিয়োগের কাজ করে আসছে। শিক্ষার্থীবৃন্দ, আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে বিশ্ব ব্যাংক ভবন, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। সংক্ষেপে বিশ্ব ব্যাংকের দেখানো হচ্ছে, যেটি 1945 সালে প্রতিষ্ঠিত হয়। এটি হচ্ছে আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা, যার প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্থিক লেনদেন এবং বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 189টি এবং এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে এবং বিশ্ব ব্যাংকের সদর দপ্তরটি আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশ্ব ব্যাংকের অঙ্গ সংগঠনগুলো হচ্ছে মূলত 5টি অঙ্গ সংগঠন নিয়ে বিশ্ব ব্যাংক কাজ করে। এই অঙ্গ সংগঠনগুলো হচ্ছে IBRD, যাকে আমরা বলি ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এই IBRD 1944 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রধান উদ্দেশ্য হচ্ছে মোটামুটি উন্নত এবং উন্নয়নশীল বিশ্বকে ঋণ দান করার লক্ষ্যেই IBRD কাজ করে থাকে এবং এটি বিশ্ব ব্যাংকের
প্রধান সংগঠন। আইডিএ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশ্ব ব্যাংকের এই শাখাটি 1960 সালে প্রতিষ্ঠিত হয়। তবে এর প্রধান লক্ষ্য হচ্ছে যাদের মাথাপিছু আয় তুলনামূলকভাবে কম, অর্থাৎ একটি অনুন্নত ও উন্নয়নশীল বিশ্বকে ঋণ দান করে থাকে। আইবিআরডি সাধারণত সুদমুক্ত কিছুটা সার্ভিস চার্জ নিয়ে সুদমুক্ত ঋণ প্রদান করে থাকে। আইএফসি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আইএফসির প্রধান লক্ষ্য হচ্ছে বেসরকারি ঋণ দানকে উৎসাহিত করা এবং ত্বরান্বিত করা। মিগা মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। এর প্রধান কাজ হচ্ছে ঋণ প্রদানকারী এবং ঋণ গ্রহীতার মধ্যে একটি সমঝোতা কাজ করা। এবং আইসিএসআইডি ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউট। মিগা যে ঋণগুলো দেয় সেই ঋণগুলো নিয়ে যদি কোনো মতপার্থক্য বা বিরোধ দেখা দেয় তাহলে আইসিএসআইডি এই বিরোধের নিষ্পত্তি করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব বিশ্ব ব্যাংকের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো কি কি। বিশ্ব ব্যাংকের কয়েকটি লক্ষ্য উদ্দেশ্য আমরা এখানে নির্ধারণ করেছি। এগুলো হচ্ছে অর্থনৈতিক পুনর্গঠন, বাণিজ্য সম্প্রসারণ, উন্নয়নের সহায়তা, লেনদেনের প্রতিকূলতা দূরীকরণ, ঋণ দান এবং বিনিয়োগ বৃদ্ধি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে বিশ্ব ব্যাংকের প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ধ্বংস বিধ্বস্ত পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থাকে পুনর্গঠন করা। সেজন্যই আইবিআরডি, যেটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ অর্থনৈতিক পুনর্গঠনের লক্ষ্যেই মূলত বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। এবং সেই ধারাবাহিকতায় সারা পৃথিবীর অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশ্ব ব্যাংকটি কাজ করে যাচ্ছে। বাণিজ্য সম্প্রসারণ। আন্তর্জাতিক বাণিজ্য ছাড়া বিশ্বের অর্থনৈতিক পরিবর্তন সম্ভব নয়। এই আন্তর্জাতিক বাণিজ্য কিভাবে সহজতর করা যায় সে লক্ষ্যে বিশ্ব ব্যাংক কাজ করে যাচ্ছে। উন্নয়নের সহায়তা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন বর্তমান প্রতিটি রাষ্ট্রই তার অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করার জন্য কাজ করছে। এই অর্থনৈতিক উন্নয়ন ছাড়া রাজনৈতিক এবং অন্যান্য উন্নয়ন সম্ভব নয়। তাই বিশ্ব ব্যাংক অনুন্নত উন্নয়নশীল প্রয়োজনে উন্নত বিশ্বকেও তাদের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা বা ঋণ দান করে থাকে। লেনদেনের প্রতিকূলতা দূরীকরণ। আপনি জানেন আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যিক ভারসাম্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি কোনো দেশ আমদানি বেশি করে রপ্তানি কম করে তাহলে সেখানে লেনদেনের প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়। যদি কোনো রাষ্ট্রে খুব বেশি লেনদেনের প্রতিকূল অবস্থার সৃষ্টি হয় তাহলে বিশ্ব ব্যাংক ঋণ প্রদান করে, প্রয়োজনে সাময়িক ঋণ প্রদান করে সেই লেনদেনের ভারসাম্য স্থিতিশীল রাখার চেষ্টা করে। ঋণ দান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলেছি যে ঋণ দান হচ্ছে বিশ্ব ব্যাংকের প্রধান লক্ষ্য এবং সেই ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে। ঋণ দানের জন্য বিশ্ব ব্যাংক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে, প্রয়োজনে অন্যান্য দাতা সংস্থা বা উন্নয়ন সহযোগী সংস্থার সাথেও বিশ্ব ব্যাংক সহযোগিতার মাধ্যমে ঋণ দান করে থাকে। বিনিয়োগ বৃদ্ধি। স্বল্পোন্নত দেশে যেন উন্নত বিশ্বের সরকারি এবং বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি পায় সেই লক্ষ্যে বিশ্ব ব্যাংক কাজ করে থাকে। কারণ বিশ্ব ব্যাংকের একার পক্ষে কিন্তু সারা পৃথিবীর অর্থনৈতিক উন্নয়নের দায়িত্ব নেওয়া সম্ভব নয়। তাই বিশ্ব ব্যাংক অন্যান্য সংস্থাকে সাথে সমন্বয় করে ঋণ দানের কাজটি আরো সহজভাবে সম্পন্ন করতে চায়। বিশ্ব ব্যাংকের কার্যাবলী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশ্ব ব্যাংকের প্রধান কাজ বলা হয়েছে ঋণ দান করা। বিশ্ব ব্যাংক উন্নত বিশ্বকে ঋণ দান করে, উন্নয়নশীল বিশ্বকে ঋণ দান করে, তবে সেই ক্ষেত্রে ঋণের মেয়াদ এবং শর্তের কম বেশি হয়। উন্নয়নশীল বিশ্বকে বা উন্নত বিশ্বকে বিশ্ব ব্যাংক সাধারণত 15 থেকে 20 বছর মেয়াদী ঋণ দান করে থাকে এবং ঋণের উপরে কিছুটা সুদ নিয়ে থাকে। কিন্তু বিশ্ব ব্যাংক অনুন্নত এবং উন্নয়নশীল বিশ্বকে যে ঋণ দান করে থাকে সেইখানে সাধারণত ঋণের মেয়াদটা বেশি হয় এবং
সুদের হার কম হয় এবং অধিকাংশ ক্ষেত্রে সুদ মুক্ত বা ঋণ দান করে থাকে, সেই ক্ষেত্রে কিছুটা সার্ভিস চার্জ নিয়ে থাকে। আন্তর্জাতিক বাণিজ্যের দীর্ঘমেয়াদী উন্নয়ন সাধন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উন্নয়নশীল বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের জন্য তাদের অতিরিক্ত উৎপাদন পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে বা বিশেষ করে যে সমস্ত রাষ্ট্রে উৎপাদন কম হয় সেই সমস্ত রাষ্ট্রে বিক্রি করার জন্য বিশ্বব্যাংক প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে থাকে। কেননা উন্নয়নশীল দেশের জন্য উন্নত বিশ্ব থেকে পণ্য আমদানি করা যেমন প্রয়োজন, তেমনি উন্নত বিশ্বেরও তাদের অতিরিক্ত পণ্য রপ্তানি করা প্রয়োজন। সেক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্যের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য বিশ্বব্যাংক কাজ করে থাকে। অনুন্নত এবং উন্নয়নশীল দেশকে অর্থনৈতিক এবং কারিগরি সহায়তা প্রদান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা দেখে থাকবেন বাংলাদেশ সহ সারা পৃথিবীর উন্নয়নশীল দেশে বিশ্বব্যাংক শুধুমাত্র ঋণদানই করে থাকে না, তাদের বিভিন্ন কারিগরি এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করে থাকে। এতে দক্ষ মানব সম্পদ সৃষ্টি করা সম্ভব হয়। অন্যান্য দাতা গোষ্ঠীর সাথে সহযোগিতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন বিশ্বব্যাংক শুধু ঋণদান করে না, পৃথিবীর অন্য যে সমস্ত দাতা গোষ্ঠী আছে সেই সমস্ত দাতা গোষ্ঠীর জন্য ঋণদান করতে পারে এবং তাদের সাথে একটি লিয়াজো মেনটেন করে আন্তর্জাতিক ঋণ বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করা। বর্তমান সময়ে সরকারি এবং বেসরকারি উদ্যোগকে অধিক যুক্তিযুক্ত মনে করা হচ্ছে। এই ক্ষেত্রে বিশ্বব্যাংক বেসরকারি বিনিয়োগকে, বিশেষ করে উন্নত বিশ্বের বেসরকারি বিনিয়োগকে উন্নয়নশীল এবং অনুন্নত দেশে যেন সঠিকভাবে হয় এবং সেই বিনিয়োগকৃত অর্থের যেন সুষ্ঠু ব্যবহার হয়, সেই জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে থাকে। ঋণ দানের পূর্বে অনুসন্ধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশ্বব্যাংক যখন কোনো বড় প্রকল্পে ঋণ দান করে সেই ঋণ দানের পূর্বে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করে থাকে। আন্তর্জাতিক বিনিয়োগের ক্ষেত্রে বিরোধ নিষ্পত্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেখানে আর্থিক লেনদেন আছে সেখানে কিছুটা বিরোধের সৃষ্টি হতে পারে। কি শর্তে দেওয়া হবে, শর্তের সাথে অন্য কোনো শর্ত আছে কিনা সেই সমস্ত বিষয়, এবং কোনো কারণে যদি কোনো দেশ যথাসময়ে সেই ঋণ পরিশোধ করতে না পারে সেক্ষেত্রে বিশ্বব্যাংক বিরোধ নিষ্পত্তির ভূমিকাও পালন করে থাকে। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদ সৃষ্টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে যে অনেক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়, কেননা প্রশিক্ষণ ছাড়া দক্ষ মানব সম্পদ সৃষ্টি করা সম্ভব নয়। আপনারা দেখবেন যে ব্যানারে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার লোগো থাকে অথবা লেখা থাকে যে সহযোগিতায় বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক বাংলাদেশের যেমন এই কাজটি করে, পৃথিবীর অন্যান্য উন্নয়নশীল এবং অনুন্নত দেশেও দক্ষ মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা বিশ্বব্যাংক কিন্তু করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিশ্বব্যাংক সম্পর্কে আলোচনা করলাম, বিশ্বব্যাংকের কার্যাবলীগুলো দেখলাম। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘের মতো শান্তি প্রতিষ্ঠাকারী সংগঠনের যেমন জন্ম হয়েছিল, তেমনি বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে বিশ্বব্যাংকের মতো সংগঠনের জন্ম হয়েছিল। এই সংগঠনগুলো অনুন্নত উন্নয়নশীল বিশ্বের অর্থনৈতিক পুনর্গঠনের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা করব হচ্ছে আন্তর্জাতিক অর্থ তহবিল, যাকে আমরা বলি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থাকে স্থিতিশীল ও নিয়ন্ত্রণ করার লক্ষ্যে 1944 সালের 22 জুলাই আন্তর্জাতিক অর্থ তহবিল বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক বাণিজ্যের ভারসাম্য ও স্থিতিশীলতা রক্ষা করা হলো আন্তর্জাতিক অর্থ তহবিলের প্রধান লক্ষ্য। আমি আবার বলছি, আন্তর্জাতিক বাণিজ্যের ভারসাম্য ও স্থিতিশীলতা রক্ষা হচ্ছে আন্তর্জাতিক অর্থ তহবিলের প্রধান কাজ। আন্তর্জাতিক অর্থ তহবিল একটি বোর্ড অফ গভর্নর দ্বারা পরিচালিত হয়, অর্থাৎ একটি পরিচালনা পর্ষদ আছে
যাকে আমরা বোর্ড অফ গভর্নর বলি, সেই বোর্ড অফ গভর্নরের মাধ্যমে আন্তর্জাতিক অর্থ তহবিল পরিচালিত হয়। আন্তর্জাতিক অর্থ তহবিলের যদি আমরা এক নজরে বলি, তাহলে এর নাম হচ্ছে আন্তর্জাতিক অর্থ তহবিল, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। প্রতিষ্ঠিত হয় 1944 সালে। সদস্য সংখ্যা 189। ধরন হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান। সদর দপ্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনি একটা ছবি দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের। এটি বিশ্ব ব্যাংকের সদর দপ্তর, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এখান থেকে মূলত বিশ্ব ব্যাংক তার কার্যাবলীগুলো সম্পাদন করে থাকে। বিশ্ব ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশ্ব ব্যাংকের আন্তর্জাতিক অর্থ তহবিলের লক্ষ্য ও উদ্দেশ্য। আন্তর্জাতিক অর্থ তহবিলের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, বিশ্ব বাণিজ্যের সম্প্রসারণ, সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে সুষম উন্নয়ন, লেনদেনের অভারসাম্য রোধ, বিনিময় মূল্য স্থিতিশীল রাখা, মুদ্রা বিনিময় সহজতর করা, বাজার অর্থনীতির প্রবর্তন এবং জিডিপি বৃদ্ধি। আমরা আন্তর্জাতিক অর্থ তহবিলের উদ্দেশ্যগুলো দেখলাম। আমরা এই বিষয়গুলো সম্পর্কে কিছুটা আলোচনা করতে চাই। আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি। আন্তর্জাতিক সম্পর্ক স্থাপিত হয় কিন্তু আন্তর্জাতিক লাভালাভের উপর ভিত্তি করে। সেজন্য আন্তর্জাতিক ভাবে রাষ্ট্রগুলোর মধ্যে আর্থিক লেনদেন এবং আর্থিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে মূলত আন্তর্জাতিক অর্থ তহবিল প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্ব বাণিজ্যের সম্প্রসারণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন বর্তমান বিশ্বে কোনো রাষ্ট্রই সম্পূর্ণরূপে আত্মনির্ভরশীল নয়। প্রতিটি রাষ্ট্রই কিছু দ্রব্য উৎপাদনে একটু সুবিধাজনক অবস্থানে আছে এবং কিছু রাষ্ট্র উৎপাদনে কিছুটা অসুবিধাজনক আছে, যার কারণে এটাকে বলা হয় তুলনামূলক খরচতত্ত্ব। যে দেশ যে দ্রব্য উৎপাদনে সুবিধাজনক আছে সেই দেশ সেই দ্রব্য উৎপাদন করবে, এবং যে দ্রব্য উৎপাদনে একটু অসুবিধাজনক অবস্থান আছে সে দ্রব্য বিদেশ থেকে আমদানি করবে। এতে আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণ ঘটবে এবং আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে উভয় দেশই লাভবান হবে। আর সে লক্ষ্যেই কিন্তু বিশ্ব বাণিজ্য সম্প্রসারণের জন্য আন্তর্জাতিক অর্থ তহবিল কাজ করছে। সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে সুষম উন্নয়ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুধু সম্পদ থাকলেই হবে না, সেই সম্পদ যেন সুষ্ঠু ব্যবহার করা যায় এবং তার মাধ্যমে সুষম উন্নয়ন সংঘটিত হয়, সেটাই কিন্তু আন্তর্জাতিক অর্থ তহবিল দেখে থাকে। লেনদেনের অভারসাম্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভারসাম্য হচ্ছে যখন মোটামুটি আমদানি এবং রপ্তানি প্রায় সমান থাকে তখন আমরা ভারসাম্য বলি। কিন্তু যখন আমদানির তুলনায় রপ্তানি কম হয় অথবা রপ্তানির তুলনায় আমদানি অনেক বেশি হয়, তখন লেনদেনের মধ্যে একটি অভারসাম্য অবস্থার সৃষ্টি হয়। এই অভারসাম্য অবস্থা থেকে মুক্তির জন্য বিশ্বব্যাংক কাজ করে। বিনিময় মূল্য স্থিতিশীল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনি জানেন যখন আন্তর্জাতিক ক্ষেত্রে বাণিজ্য হয় তখন একটা বিনিময় হয় এবং প্রত্যেকটা জিনিস একটি বিনিময় মূল্য আছে, সেটি স্থিতিশীল রাখাও বিশ্ব ব্যাংকের একটি আন্তর্জাতিক অর্থ তহবিলের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। মুদ্রা বিনিময় সহজতর করা। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মুদ্রার ব্যবহার হয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মুদ্রাগুলো যেন সহজভাবে পাওয়া যায় সেই লক্ষ্যে আন্তর্জাতিক অর্থ তহবিল কাজ করে। বাজার অর্থনীতি প্রবর্তন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যাকে মুক্ত বাজার অর্থনীতি বলি তাকেই আমরা বাজার অর্থনীতি বলি, যেখানে উৎপাদন ও দ্রব্যের দামের উপরে কারো কোনো নিয়ন্ত্রণ থাকে না। পণ্যের অবাধ প্রবাহ এবং ক্রেতা বিক্রেতার স্বাধীনতাই হচ্ছে বাজার অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য। তাই আন্তর্জাতিক অর্থ তহবিল এই বাজার অর্থনীতি উন্নয়নের জন্য তার লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো নির্ধারণ করেছে। জিডিপি বৃদ্ধি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন প্রতিটি রাষ্ট্রের
চূড়ান্ত লক্ষ্য থাকে তার জিডিপি বৃদ্ধি করা। কেননা যে রাষ্ট্রের জিডিপি যত বেশি, সেই রাষ্ট্রকে আমরা অর্থনৈতিকভাবে তত স্টেবল এবং উন্নত বলে মনে করি। তাই আইএমএফ এর অন্যতম লক্ষ্য হচ্ছে অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর জিডিপি বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা এখন দেখব আন্তর্জাতিক মুদ্রা তহবিল কি কি কাজ করে। বিনিময় হারের স্থিতিশীলতা রক্ষা করা। আপনারা জানেন আন্তর্জাতিকভাবে বিনিময়যোগ্য সব মুদ্রা কিন্তু নয়, অর্থাৎ সব মুদ্রাকে আমরা আন্তর্জাতিকভাবে বিনিময় করতে পারি না। আমরা যখন বিদেশে যাই তখন আমরা হয় ডলার সাথে করে নিয়ে যাই, না হলে যে দেশে যাচ্ছি সেই দেশের মুদ্রা নিয়ে যাই। বাংলাদেশের টাকা কিন্তু পৃথিবীর সব দেশে চলে না, তবে সব দেশে গিয়ে সব কারেন্সি বা টাকা চেঞ্জ করা যায়। তাই এক্ষেত্রে যেটি করা হয় সেটি হচ্ছে সাধারণত ডলার এবং স্বর্ণর মানে বিনিময় মূল্য স্থির করা হয়, এবং এটি রক্ষা করা আন্তর্জাতিক অর্থ তহবিলের একটি গুরুত্বপূর্ণ কাজ। স্বল্প মেয়াদী ঋণ দান করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো দেশ যদি আন্তর্জাতিক বাণিজ্য করতে গিয়ে অভারসম্য অবস্থার মধ্যে পতিত হয়, তাহলে আন্তর্জাতিক অর্থ তহবিল তাদেরকে স্বল্প মেয়াদী ঋণ দান করে সেই অভারসম্য অবস্থা দূর করতে সহযোগিতা করে থাকে। দুষ্প্রাপ্য মুদ্রার যোগান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে মুদ্রার চাহিদা বেশি সেই মুদ্রাকে আমরা দুষ্প্রাপ্য মুদ্রা বলি। এক্ষেত্রে আইএমএফ যেটি করে, সোনার বিনিময়ে কোনো দেশের চাহিদা মতো দুষ্প্রাপ্য মুদ্রাগুলো সংগ্রহ করে এবং যে দেশের চাহিদা রয়েছে সেই দেশকে প্রদান করে, যার ফলে আন্তর্জাতিক বাণিজ্য সহজতর হয়। স্পেশাল ড্রয়িং রাইটস এর সুবিধা প্রদান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন এসডিআর আন্তর্জাতিক অর্থ তহবিলের একটি গুরুত্বপূর্ণ দিক। এখানে প্রতিটি সদস্য রাষ্ট্র তার প্রয়োজন মতে বা সুবিধা মতে চাঁদার অনুপাতে সে আইএমএফ কে যে চাঁদা দেয় সেখান থেকে একটি পরিমাণ টাকা বা চাঁদা সে তুলে নিতে পারে, যেটাকে আমরা বলি স্পেশাল ড্রয়িং রাইটস। বিশেষ প্রয়োজনে কোনো দেশ ইচ্ছা করলে সে আইএমএফ এর কাছে যে অর্থ গচ্ছিত রেখেছে সেই গচ্ছিত অর্থ থেকে কিছু টাকা সাময়িকভাবে নিতে পারে, এবং এইটি প্রদান করা আইএমএফ এর একটি গুরুত্বপূর্ণ কাজ। মুদ্রা মানের প্রতিযোগিতামূলক অবমূল্যায়ন রোধ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আন্তর্জাতিক ভাবে যে স্বীকৃত মুদ্রাগুলো আছে সেই মুদ্রাগুলোর মধ্যে বা সেই দেশগুলোর মধ্যে যদি অসম প্রতিযোগিতা শুরু হয় তাহলে সেই মুদ্রাগুলোর মান কমে যাবে। অথচ আমরা ইতিপূর্বে বলেছি যে গোল্ড স্ট্যান্ডার্ড বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডলার স্ট্যান্ডার্ডে প্রতিটি দেশ তার মুদ্রা মান নির্ধারণ করে থাকে। যদি কোনো কারণে কোনো দেশের মুদ্রা মান কমে যায় বা বেড়ে যায় তাহলে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে একটি অভারসাম্য অবস্থা বা পরিস্থিতি সৃষ্টি হবে, ফলে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে এক ধরনের অস্থিতিশীলতা দেখা যাবে। যার কারণে কিন্তু আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক মুদ্রার অবমূল্যায়ন রোধ করা আইএমএফ এর একটি গুরুত্বপূর্ণ কাজ। বিনিময় হার পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে আন্তর্জাতিকভাবে বিনিময় হার পরিবর্তন করতে হলে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের মতো সংস্থাগুলোর অনুমতি প্রয়োজন। বিশেষ করে এই বিষয়টি আইএমএফ দেখে থাকে। একটি দেশ তার প্রয়োজন অনুসারে 10% বিনিময় হার আইএমএফ এর অনুমতি ছাড়াই করতে পারে। আরো 10% করতে পারে, তবে সেক্ষেত্রে তাকে
আইএমএফ এর অনুমোদন প্রয়োজন হয়। অর্থাৎ একটি দেশ ইচ্ছা করলে 10% এবং আইএমএফ এর অনুমতি সাপেক্ষে তার আরো 10% বিনিময় হার পরিবর্তন করতে পারে। এতে করে আন্তর্জাতিক বাণিজ্য কিছুটা নিয়ন্ত্রিত থাকে। কারণ যদি কোনো দেশ ইচ্ছা করলে এর চেয়ে বেশি পরিমাণ বিনিময় করতে পারতো, তাহলে হয়তো আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দেখা যেত যে একটি অভারসাম্য বা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সেজন্যই বিশ্বব্যাংক সহযোগিতায় আইএমএফ এই বিনিময় হার পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাণিজ্য সম্প্রসারণ ও প্রশিক্ষণ পরিচালনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাণিজ্য সম্প্রসারণ আইএমএফ এর একটি গুরুত্বপূর্ণ কাজ। কেননা আইএমএফ প্রতিষ্ঠিত হয়েছিল আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ ও স্থিতিশীলতা রক্ষার জন্য। পাশাপাশি আইএমএফ বিশ্বব্যাংকের মতো কিছু প্রশিক্ষণ পরিচালনা সহযোগিতা করে থাকে। আমি ইতিপূর্বে বলেছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণের সময় বড় বড় রাষ্ট্রীয় ব্যবস্থাপনা যে প্রশিক্ষণগুলো হয় সেখানে আইএমএফ বিশ্বব্যাংকের মতো সংস্থাগুলো স্পন্সর করে থাকে। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে দক্ষ মানব সম্পদ তৈরি করা, যেন সেই দেশের সার্বিক উন্নয়নে উক্ত দক্ষ মানব সম্পদ উল্লেখযোগ্য এবং কার্যকরী ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এছাড়াও বর্তমানে আইএমএফ আরো কিছু উন্নয়নমূলক কাজ করে থাকে সদস্য রাষ্ট্রগুলোর সুবিধার্থে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিভিন্ন নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকে। পাশাপাশি তাদেরকে কারিগরি সহযোগিতা প্রদান করে থাকে। দক্ষ মানব সম্পদের জন্য প্রশিক্ষণের পাশাপাশি বিশেষ প্যাকেজ বা সুবিধা প্রদান করে থাকে। এভাবেই মূলত আইএমএফ বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি পৃথিবীর উন্নয়নশীল প্রয়োজনীয় উন্নত রাষ্ট্রগুলোকেও সহযোগিতার মাধ্যমে বিশ্ব বাণিজ্যের ভিত্তি আরো মজবুত করার লক্ষ্যে কাজ করে চলছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এবারের আলোচনার বিষয় আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত। আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত, যাকে আমরা বলছি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন জাতিসংঘের যে 6টি অঙ্গ সংগঠন আছে, সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, আন্তর্জাতিক আদালত, সচিব পরিষদ ও সচিবালয়, তার মধ্যে আন্তর্জাতিক আদালত একটি সংস্থা। আন্তর্জাতিক আদালত, যাকে আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বলছি, তাকে আসলে আন্তর্জাতিক আদালতই বলা হয়ে থাকে। আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত মূলত আন্তর্জাতিক আদালত নামে পরিচিত। আন্তর্জাতিক আদালত 1945 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1946 সাল থেকে এর কার্যক্রম শুরু হয়। আন্তর্জাতিক আদালত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে 15 জন বিচারক নিয়ে গঠিত। এরা সাধারণত 9 বছরের জন্য নিরাপত্তা পরিষদ কর্তৃক নির্বাচিত হয়ে থাকে। আদালতের ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য প্রতি 3 বছর পর পর 5 জন বিচারক নির্বাচন, অর্থাৎ আন্তর্জাতিক আদালতের পদটি যেন কখনোই শূন্য না হয়, যেহেতু 9 বছর মেয়াদ, 3 বছর পর পর 5 জন করে সদস্য নেওয়া হয়ে থাকে। কোনো বিচারক মারা গেলে সাধারণত বাকি সময়ের জন্য বিশেষ নির্বাচনের মাধ্যমে বিচারক নির্বাচন করা হয়। অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস জাতিসংঘের একটি সংগঠন। এটি 15 জন বিচারক নিয়ে গঠিত। এই বিচারকগণ 9 বছরের জন্য নির্বাচিত হয় এবং কোনো কারণে কোনো বিচারকের পদ শূন্য হলে পরবর্তীতে বিশেষ ব্যবস্থার মাধ্যমে বিচারকদের নিয়োগদান করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত বা আন্তর্জাতিক আদালত কি কাজ করে। স্বাধীন রাষ্ট্রসমূহের মধ্যে আইনি বিরোধ নিষ্পত্তি করা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে আইনি পরামর্শ প্রদান করা হচ্ছে আন্তর্জাতিক আদালতের প্রধান কাজ। আমি আবার বলছি, স্বাধীন রাষ্ট্রসমূহের মধ্যে আইনগত বিরোধ
আন্তর্জাতিকভাবে কোনো বিরোধ সৃষ্টি হলে সেই বিরোধ নিষ্পত্তি করা হচ্ছে আন্তর্জাতিক আদালতের একটি গুরুত্বপূর্ণ কাজ, এবং পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোকে আইনি সহায়তা প্রদান করাও আন্তর্জাতিক আদালতের একটি গুরুত্বপূর্ণ কাজ। আন্তর্জাতিক আদালতে বিচার প্রার্থী হতে হয় রাষ্ট্রকে। কোনো ব্যক্তি বা কোনো সংস্থা আন্তর্জাতিক আদালতে বিচার প্রার্থী হতে পারে না। ব্যক্তি বা প্রতিষ্ঠান আন্তর্জাতিক আদালতে বিচার প্রার্থী হতে পারে না, রাষ্ট্রকে বিচার প্রার্থী হতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এটা আন্তর্জাতিক সংগঠন এবং পৃথিবীর রাষ্ট্রগুলো নিয়ে এটি কাজ করে, তাই আন্তর্জাতিক আদালতে কোনো বিচারের জন্য বা কোনো মামলার জন্য কোনো ব্যক্তি বা কোনো সংস্থা আন্তর্জাতিক আদালতে বিচার প্রার্থী হতে পারে না, রাষ্ট্রকে আন্তর্জাতিক আদালতে বিচার প্রার্থী হতে হয়। চুক্তির ব্যাখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে আন্তর্জাতিক চুক্তিগুলো হয়, সেই চুক্তির যদি কখনো সমস্যা তৈরি হয়, কোনো বিরোধ তৈরি হয়, কোনো মতপার্থক্য তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক আদালত এই বিষয়ে ব্যাখ্যা করে থাকেন। পাশাপাশি আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইন রয়েছে। আপনি জানেন জাতিসংঘ সনদের অনেক মূলধারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র তাদের রাষ্ট্রীয় মূলনীতি বা সংবিধানের সাথে সামঞ্জস্য রেখে প্রণয়ন করেছেন। সেক্ষেত্রে যদি কোনো সমস্যা তৈরি হয় বা একটি রাষ্ট্রের সাথে অন্য একটি রাষ্ট্রের সমস্যা তৈরি হয়, সেক্ষেত্রে আন্তর্জাতিক আদালত এ বিষয়ে ব্যাখ্যা প্রদান করে থাকেন। উপদেশ প্রদান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আন্তর্জাতিক আদালত স্বাধীন রাষ্ট্রসমূহের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাকে আইন বিষয়ে উপদেশ বা পরামর্শ প্রদান করে থাকেন, কেননা এর মাধ্যমে পৃথিবীর সমস্যার সমাধানে আন্তর্জাতিক আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কেননা আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত সাধারণত জাতিসংঘের অঙ্গ সংগঠন সদস্যগুলো মেনে চলে। জাতিসংঘের প্রতিটি সদস্যই আন্তর্জাতিক আদালতের আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই এর মাধ্যমে বিরোধ নিষ্পত্তি অনেকটা সহজতর হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার শেষ টপিক হচ্ছে WTO, যাকে আমরা বলি বিশ্ব বাণিজ্য সংস্থা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আমি আবারও বলছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উন্নত দেশগুলোর মন্দ অবস্থা থেকে উত্তরণ, বিশ্বের বিভিন্ন দেশে নতুন নতুন বাজার সৃষ্টি এবং বিশ্ব অর্থনীতির গতি প্রকৃতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে 1948 সালে গ্যাট, জেনারেল এগ্রিমেন্ট অফ ট্যারিফস অ্যান্ড ট্রেড এর কার্যক্রম শুরু হয়। শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে আমরা আলোচনা করছি WTO, কিন্তু বলছি গ্যাটের কথা। এর প্রধান কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে প্রথমত পৃথিবীর যে মন্দা অবস্থা ছিল, সেই মন্দা অবস্থা দূর করার লক্ষ্যে জেনারেল এগ্রিমেন্টস অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, যাকে আমরা গ্যাট বলছি, সেই গ্যাটটি প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে বহুমুখী বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে আপনি জানেন যে গ্যাটের একটি উরুগুয়ে রাউন্ড হয়েছিল, দীর্ঘ 7 বছর সেখানে আলোচনা হয়েছিল, তারপরেও অনেক কিছুই অমীমাংসিত ছিল। সেই দীর্ঘ 7 বছর আলোচনার পরে উরুগুয়ে রাউন্ড, যেটাকে আমরা উরুগুয়ে রাউন্ড বলি, উরুগুয়ে রাউন্ডের মাধ্যমে 1995 সালের 1 জানুয়ারি হতে বিশ্ব বাণিজ্য সংস্থা, যাকে আমরা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বলছি, সেটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। অর্থাৎ গ্যাট থেকে মূলত বিশ্ব বাণিজ্য সংস্থার জন্ম হয়েছে। আপনাদের একটা ইমেজ দেখতে পাচ্ছেন, এটি WTO এর একটি ভবন, আর পাশাপাশি দেখতে পাচ্ছেন আমরা গ্যাটকে বলছি, WTO কে বলছি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটি প্রতিষ্ঠিত হয় 1 জানুয়ারি 1995, সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড, এবং বর্তমান সদস্য হচ্ছে 164। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, WTO মূলত বিশ্ব বাণিজ্য সংস্থা আমরা বলছি, এর প্রধান লক্ষ্য হচ্ছে পৃথিবীর বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য বিস্তার লাভ করা, যেন এই আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে প্রতিটি রাষ্ট্রই লাভবান হতে পারে। কি কি উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা সেগুলো একটু দেখব। বিশ্ব বাণিজ্য সম্প্রসারণ, অর্থাৎ বিশ্বের বাণিজ্য সম্প্রসারণ করাই ছিল হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। মুক্ত বাণিজ্য। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন বর্তমান যুগকে আমরা বিশ্বায়নের যুগ বলি। এই বিশ্বায়ন যুগের একটি
গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে মুক্ত বাণিজ্য। এই মুক্ত বাণিজ্য ছাড়া কিন্তু বিশ্ব বাণিজ্য সম্প্রসারণ করা সম্ভব নয়, এবং এই ক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান শর্তগুলো শিথিল করা হয়েছে, যেন প্রত্যেকটি দেশ আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে, মুক্ত বাণিজ্যের মাধ্যমে লাভবান হতে পারে। বাণিজ্যের অশুল্ক ব্যবধান দূরকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সাধারণত জানি একটি দেশ থেকে অন্য একটি দেশে যখন পণ্য আমদানি রপ্তানি করা হয় তখন একটি নির্দিষ্ট পরিমাণে শুল্ক প্রদান করা হয়, কিন্তু এই শুল্কটাই আসল কথা নয়। প্রতিটি রাষ্ট্রই ইচ্ছা বা অনিচ্ছায় অপর রাষ্ট্রের পণ্য বা আমদানি রপ্তানির উপরে অশুল্ক কিছু ব্যবধান তৈরি করে থাকে, বাধা তৈরি করে থাকে। যেমন ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্যের ক্ষেত্রে কোটা সিস্টেম করে রেখেছে, সেখানে বাংলাদেশ বিশেষ অধিকার পেয়েছিল, আবার চীনকে বিশেষ অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আবার কোনো দেশ ইচ্ছাকৃতভাবেই বিভিন্নভাবে কোনো দেশের পণ্য কিনতে চায় না, বা আন্তর্জাতিকভাবে শুল্ক প্রদান করার পরেও বিভিন্ন কৌশলে বাণিজ্য বন্ধ করে রাখে। এটাকে আমরা বলছি হচ্ছে অশুল্ক বাধা। সেই অশুল্ক ব্যবধান দূর করার জন্য বিশ্ব বাণিজ্য সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বব্যাপী উৎপাদন এবং বিনিয়োগ বৃদ্ধি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি অর্থনৈতিক উন্নয়ন করতে চাই তাহলে আমাদের উৎপাদন করতে হবে বেশি, এবং উৎপাদন করতে প্রয়োজন হবে বিনিয়োগ। এই দুটি বৃদ্ধি করা আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। বিশ্ব সম্পদের কাম্য ব্যবহার, এটি আন্তর্জাতিক বিশ্ব বাণিজ্য সংস্থার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। কেননা সম্পদ থাকলেই হবে না, সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে হবে। সারা বিশ্বে উদার অর্থনীতির প্রবর্তন। আপনারা জানেন যে মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন করা বিশ্ব বাণিজ্য সংস্থার একটি লক্ষ্য। বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক কল্যাণ বৃদ্ধি। বাণিজ্য সম্প্রসারণ করতে হবে, পাশাপাশি সেই বাণিজ্যের মাধ্যমে অর্থনৈতিক কল্যাণ নিশ্চিত করতে হবে। আর জীবনযাত্রার মান উন্নয়ন, এটি হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব বিশ্ব বাণিজ্য সংস্থা কি কি কাজ করে। বিশ্ব বাণিজ্য সংস্থা কর্তৃক অনুমোদিত বাণিজ্য চুক্তি পরিচালনা, অর্থাৎ যে সমস্ত বাণিজ্য চুক্তি বিশ্ব বাণিজ্য সংস্থা কর্তৃক অনুমোদিত সেগুলো পরিচালনা করা বিশ্ব বাণিজ্য সংস্থার একটি গুরুত্বপূর্ণ কাজ। বাণিজ্য সংক্রান্ত আলোচনা। আপনারা জানেন বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বাণিজ্য সংক্রান্ত আলোচনা করা বিশ্ব বাণিজ্য সংস্থার একটি কাজ। কেননা বাণিজ্যটি কি কি শর্ত মেনে হবে, সেখানে অশুল্ক বাধা থাকবে কি থাকবে না, কত % শুল্ক দিতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা বিশ্ব বাণিজ্য সংস্থার একটি গুরুত্বপূর্ণ কাজ। বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন দেশের মধ্যে বিরোধ মেটানো। আন্তর্জাতিক বাণিজ্য করতে গেলে পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন সময় বিভিন্ন শর্ত প্রদান করে থাকেন, এবং এর কারণে অনেক রকম বিরোধ তৈরি হয়। সেই বিরোধ মীমাংসা করা আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার একটি গুরুত্বপূর্ণ কাজ। বিভিন্ন দেশের বাণিজ্য নীতি পরীক্ষণ। বিশ্ব বাণিজ্য সংস্থা বিভিন্ন দেশের বাণিজ্য নীতিগুলো পরীক্ষা নিরীক্ষা করে থাকে, এবং তা সংশোধনের জন্য বা সহজতর করার জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রদান করে থাকে। উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান। প্রিয় শিক্ষার্থীরা, আপনি জানেন যে বিশ্ব বাণিজ্য সংস্থা উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সহযোগিতা প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যকে আরো সহজতর করতে চায়। অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতা প্রদান, IMF, ওয়ার্ল্ড ব্যাংক সহ পৃথিবীর অন্যান্য বাণিজ্য সংস্থা যেগুলো আছে তার সাথে সহযোগিতার মাধ্যমে বিশ্ব বাণিজ্য সংস্থা তার বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এছাড়াও বিশ্ব বাণিজ্য সংস্থা আরো কিছু কাজ করে থাকে, সেগুলো হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন করে থাকে, জীবন রক্ষা। আপনারা জানেন এই যে আমাদের এখন করোনা ভাইরাস চলতেছে, ওষুধ আবিষ্কৃত হলে কোন দেশ পাবে, কিভাবে পাবে, এই শর্তগুলো কিন্তু বিশ্ব বাণিজ্য সংস্থা দেখবে, কারণ এই ওষুধগুলোর মধ্যে মানুষের জীবন মরণের সমস্যা রয়েছে, তাই এই ওষুধগুলো বিশ্ব বাণিজ্য সংস্থা দেখে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।